সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই পড়ন্ত বিকেলে কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। প্রতি সপ্তাহের ধারাবাহিক পর্বের ন্যায় আজকে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ক্ষত নিরাময়ে প্লাস্টিক সার্জারি, এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দেশের একজন তরুণ এবং প্রত্যয়দীপ্ত প্লাস্টিক সার্জন। আমাদের আজকের অতিথি আমাদের একান্ত প্রিয় ভাজন ডাক্তার কাউসার আহমদ কনক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্যানভিশন স্টুডিওতে আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের জ্ঞাতার্থেই বলে রাখছি, অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সম্প্রচারিত হচ্ছে। আমাদের আজকের আলোচনার প্রাসঙ্গিক কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, তাহলে আপনারা স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে সরাসরি আমাদের সম্মানিত অতিথির কাছে প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের প্রশ্ন, অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। তো দর্শক, চলে আসুন আমরা আজকে আমাদের আলোচনার মূল পর্বে প্রবেশ করি। সম্মানিত অতিথি আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডাক্তার কাউসার আহমদ কনক। আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই, প্লাস্টিক সার্জারি তো চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং বলবো যে নান্দনিক চিকিৎসা শাস্ত্রের মাধ্যমেও যে মানুষের অনেক হতাশাগ্রস্ত মানুষের মুক্তি দেওয়া সম্ভব, সেটার পরিপূর্ণতা সাধন করেছে আসলে প্লাস্টিক সার্জারি। তো আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্ষত নিরাময় প্লাস্টিক সার্জারি, তো মানুষের শরীরে আসলে কি কি ধরনের ক্ষত হয় বা কি কি কারণে ক্ষত সৃষ্টি হয়? জি, প্রচলিতভাবে যদি বলি যে প্লাস্টিক সার্জারি বলতেই তো সাধারণ মানুষরা আমরা বুঝে থাকি যে এটি বোধহয় কেবল সৌন্দর্য বর্ধনের কাজ করে। জি, এর বাইরে যে প্লাস্টিক সার্জারি অনেক বড় একটি ভূমিকা রয়েছে, সেই ভূমিকা সম্পর্কে সচেতন করার জন্য আপনি যে আজকে টপিকটি নির্ধারণ করেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্যানভিশনকে। আর এই যে আমাদের শরীরে ক্ষত সৃষ্টি হয়, ক্ষত সৃষ্টি তাৎক্ষণিকভাবে আমাদের শরীরে কিছু বিভিন্নভাবে ক্ষত সৃষ্টি হতে পারে, আবার দীর্ঘমেয়াদী কিছু ক্ষত বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। তাৎক্ষণিকভাবে যদি বলি, এটি আমাদের সাধারণ জ্ঞান থেকে আমরা বলতে পারি, জাস্ট কোনোভাবে যদি আমাদের শরীরে কোনো ট্রমা বা আঘাত লাগে, তাহলেই কেবল তাৎক্ষণিক ক্ষত সৃষ্টি হয়। ট্রমা বলতে আমাদের এটা হতে পারে রাস্তায় একজন চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা গরম কিছু আমাদের শরীরে লাগলো, পুড়ে যেতে পারে, এটিও একটি অবশ্যই ক্ষত সৃষ্টির কারণ। এছাড়া আমাদের শরীরে সংক্রমণ বা ইনফেকশনের কারণে ক্ষত হতে পারে। এছাড়া আমাদের ক্যান্সারজনিত কোনো বিভিন্ন ক্ষত হতে পারে। আর অনেক দীর্ঘমেয়াদী রোগ রয়েছে যেগুলোতে আসলে ক্ষত সৃষ্টি হয় সেই রোগগুলোর একেবারে শেষ পর্যায়ে। যেমন ধরুন, কোনো একজন ব্যক্তি দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছেন, অথবা কোনো একজন ব্যক্তি তার হাতে বা পায়ে রক্ত সঞ্চালন ব্যাহত হওয়ার কারণে কোনো জটিলতায় ভুগছেন, অথবা কোনো একজন ব্যক্তি দীর্ঘমেয়াদী বিছানায় শুয়ে থাকা বা অন্য কোনো কারণে তার শরীরে প্রেশার শোর বা বেড শোর বলি আমরা প্রচলিত ভাবে, এই সাধারণভাবে আমরা ক্ষত সৃষ্টি হওয়ার এই কারণগুলো আমরা বলতে পারি। জি, অনেক ধন্যবাদ। তো বিশেষ করে একটা শরীরে ক্ষত থাকার তো তাৎক্ষণিক কিছু কষ্টদায়ক ব্যাপার আছে, আবার দীর্ঘমেয়াদী ক্ষত যাদের শরীরে থাকে সেটাও তার মানসিক এবং শারীরিক দিক দিয়ে পীড়ার কারণ হয়ে থাকে। তো সেটা থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য প্লাস্টিক সার্জারির আমি বলবো যে মানে অভিনব আশাব্যঞ্জক দিকগুলো কি কি রয়েছে? অসংখ্য ধন্যবাদ। আসলে যে কোনো ক্ষতই আমাদের জন্য শারীরিক এবং মানসিক পীড়া দেয়, খুব সুন্দর আপনি বলেছেন। তো কিছু ক্ষত তাৎক্ষণিকভাবে আমরা যখন কিছু আঘাতপ্রাপ্ত হই, সেক্ষেত্রে আমাদের আসলে কখন প্রয়োজন? সব ক্ষত কি আমরা ডিল করব? না। তাৎক্ষণিকভাবে যখন আমরা আঘাতপ্রাপ্ত হই বা ক্ষত হয় আমাদের শরীরে, আমরা আসলে সেই সকল আঘাত বা ক্ষতর জন্য আমাদের রোগীদেরকে বলবো প্লাস্টিক সার্জনের পরামর্শ নিতে, যখন সেই ক্ষত এর দাগ নিয়ে তিনি পরবর্তী চিন্তিত হতে পারেন। অর্থাৎ সেই ক্ষতটা যদি কোনো শরীরের দৃশ্যমান কোনো জায়গায় হয়, অথবা এমন কোনো জায়গায় যে দাগ নিয়ে তিনি পরবর্তীতে চিন্তিত হতে পারেন। আর দীর্ঘমেয়াদী ক্ষত যদি বলতে হয়, এটি তো একটি বিশাল একটি মানে জগৎ প্লাস্টিক সার্জারির জন্য। সংক্ষেপে যদি বলি, যেমন এই ডায়াবেটিস জনিত ক্ষতগুলো আমরা বলতে পারি, একটু আগে আমি বললাম যে রক্ত সঞ্চালন ব্যাহত হয়ে কিছু কিছু ক্ষত আমাদের শরীরে সৃষ্টি হতে পারে,
আরেকটি একটু আগে আমরা আলোচনা করলাম, যেমন যারা দীর্ঘমেয়াদী বেডে শুয়ে থাকতে হচ্ছে তাদেরকে, যেমন আইসিইউ পেশেন্ট হতে পারে, যাদেরকে মানে স্পাইনাল কর্ড ইনজুরি কারণে, ব্রেনে যাদের স্ট্রোক হয়েছে, অন্য যে কোনো কারণে কাউকে যদি দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে থাকতে হয়, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ক্ষত নিরাময়ের জন্য প্লাস্টিক সার্জারির ভূমিকা থাকে। জি, অনেক ধন্যবাদ। এরকম ক্ষত সম্পন্ন কোনো রোগী যখন আপনাদের কাছে যায়, নিশ্চয়ই আপনারা তাদেরকে আশার বাণী শোনান। জি জি তো সেটা আসলে আপনারা কিভাবে সমাধান করেন বা কিভাবে সমাধানের চেষ্টা করেন? জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তাৎক্ষণিক যখন কোনো ক্ষত নিয়ে আসে, আসলে আমরা বুঝি আসলে রোগী আসলে কি চান একটি বিষয়, এবং তার যে ক্ষত, তার ক্ষতর চাহিদাটা কি করলে ক্ষতটি স্বাভাবিক বা অনেকটা স্বাভাবিক পর্যায়ে আসবে। তাৎক্ষণিক ক্ষতগুলো যখন আমাদের আসে, আসলে আমরা সূক্ষ্মভাবে সেগুলোকে রিপেয়ার করার চেষ্টা করি যখন আমরা বুঝি যে রোগী তার দাগ নিয়ে আমাদের কাছে আসছেন আর কি, বা দাগটা যাতে খুবই কম বা সীমিত হয়। আর দীর্ঘমেয়াদী যে ক্ষতগুলো রয়েছে, এর ক্ষতর ধরন অনুযায়ী, রোগীর বয়স, জটিলতা অনুযায়ী, ক্ষতর গভীরতা অনুযায়ী, এবং তিনি অন্যান্য কোনো জটিলতায় ভুগছেন কি না, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে আমরা আসলে প্ল্যানগুলো করে থাকি যে এই ক্ষতর জন্য আমরা সার্জারি ছাড়া কোনো মাধ্যমে যাব, নাকি আমাদেরকে বিশেষ কোনো প্লাস্টিক সার্জিক্যাল পদ্ধতি নিতে হবে। আপনি অবশ্য আমাদের পরবর্তী যে প্রশ্নটা আপনি করতে চাচ্ছিলাম সেটার একটু ক্লু আপনি দিয়ে দিয়েছেন, যে তাহলে যেহেতু আমরা প্লাস্টিক সার্জারি হিসেবে আপনাকে পরিচিত করাচ্ছি, বা আমরা পরিচিত আর কি এই শব্দটার সাথে, তো আপনাদের কাছে যখন ক্ষত নিয়ে কোনো একটা রোগী যায়, সেটা মানে অল্প তাৎক্ষণিক ক্ষত হতে পারে বা দীর্ঘমেয়াদী ক্ষত হতে পারে, সেটার সব ক্ষেত্রেই কি সার্জারির দরকার হয় কিনা? জি জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা তো প্লাস্টিক সার্জন, আমাদের কাছে অনেক রোগী ক্ষত নিয়ে আসতে আসলে ভয় পান। জি, যে তারা ভাবেন প্লাস্টিক সার্জনের কাছে যাচ্ছি, তিনি হয়তো আমার একটা সার্জারি করে ফেলবেন। জি, এখন সার্জারি, একে তো ক্ষতর একটা শারীরিক মানসিক চাপ, আবার বড় কোনো সার্জারি বা যে কোনো সার্জারি তো একটা রোগীর শারীরিক চাপের পাশাপাশি একটা মানসিক এবং আর্থিক চাপের বিষয়ে চলে আসে। তো রোগীদেরকে আশ্বস্ত করতে চাই, আসলে আমরা একটা ক্ষতর ধরন, তার ব্যাপ্তি, গভীরতা, এই নানান বিষয়গুলোর উপরে কিন্তু আমরা নির্ধারণ করি যে এটার জন্য সার্জারির প্রয়োজন আছে কিনা। খুব সংক্ষেপে যদি উদাহরণ দিই, যে যেটা আমরা বললাম প্রেশার শোর বা বেড শোর, এর কিন্তু বিভিন্ন স্টেজ রয়েছে। আপনি জেনে খুশি হবেন এবং রোগীরা আশ্বস্ত হবেন, সব প্রেশার শোরে কিন্তু প্লাস্টিক সার্জারি লাগে না, এবং এটি স্টেজ 1 বা স্টেজ 2 রয়েছে নির্ধারিত একটি ক্রাইটেরিয়া অনুযায়ী। এক্ষেত্রে কিন্তু সার্জারি ছাড়া নিয়মিত পরিচর্যা, ড্রেসিং এবং বিভিন্ন ওষুধের মাধ্যমে এটিকে অনেকটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব। জি, অনেক ধন্যবাদ। যদি কারো সার্জারি লেগে থাকে, তাহলে মানে প্লাস্টিক সার্জারির মাধ্যমে শরীরের কোনো একটা জায়গার ক্ষত, সেটা নিরাময়ের জন্য আপনারা কি কি উপায় অবলম্বন করে থাকেন? ধন্যবাদ। আসলে যে ক্ষত, সে ক্ষতটা আসলে আমাদের বিবেচনা করতে হয় আমাদের শরীরের যে বাহ্যিক যে লেয়ারগুলো, চামড়া, তারপরে তো আমরা স্বাভাবিকভাবে বুঝি মাংস রয়েছে, হাড় রয়েছে, আমাদের আসলে ক্ষতর গভীরতা বুঝতে হয় এবং তার ব্যাপ্তিটা আমাদের বুঝতে হয়। এই বিভিন্ন ক্ষতর বিভিন্ন চাহিদা। যে ক্ষততে দেখা যায় যে শুধুই চামড়ার অভাব রয়েছে, সেখানে আমরা তার নিজের শরীরেরই, ব্যক্তি বা রোগীর নিজের শরীর থেকে আমরা চামড়া প্রতিস্থাপন করতে পারি। এবং ক্ষতটা যদি গভীর হয়ে যায়, যেখানে চামড়ার সাথে সাথে মাংস বা অন্য গুরুত্বপূর্ণ টিস্যুর অভাব রয়েছে, সেক্ষেত্রে সেই ক্ষতর চাহিদা অনুযায়ী আমরা চামড়া, মাংস প্রতিস্থাপন করা হয়ে থাকে। এটা কি সবকে আপনি বলেছেন যে চামড়া নিজের শরীর থেকে নিজে নিয়ে দেওয়া যায়, যেখান থেকে চামড়াটা নেওয়া হচ্ছে, সচরাচর আপনার কোন কোন জায়গা থেকে চামড়া নিয়ে প্রতিস্থাপন করেন সেটাও আমাদের একটু জানার ইচ্ছা, এবং যেখান থেকে চামড়া নেওয়া হচ্ছে তাহলে সেখানে কি আরেকটা ক্ষত তৈরি হচ্ছে কিনা? জি জি, খুবই এই বিষয়টা নিয়ে আসলে আমাদের রোগীরা খুব মানে চিন্তিত থাকেন। বিশেষভাবে আমরা মানে চিন্তিত থাকেন হচ্ছে কোনো বাচ্চা রোগী আসলে, বাচ্চার মা বাবারা। আপনি জেনে থাকবেন যে অনেক ক্ষেত্রে কোন বাচ্চা যখন এই ধরনের ক্ষত নিয়ে আসেন, বাচ্চার মা এমনকি বাবাও বলে থাকেন যে স্যার বা ডক্টর সাহেব, এই যে চামড়াটা যে নিবেন, এটা কি আমার শরীর থেকে নিয়ে আমার বাচ্চাকে দেয়া যায় না? এরকম প্রশ্ন আমরা সম্মুখীন হই। তবে রোগীদেরকে আপনার মাধ্যমে, প্যানভিশনের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই, আসলে আমরা চামড়া বা মাংস যেটাই লাগুক না কেন, সেই রোগীর শরীর থেকে আমরা এমনভাবেই নেই যাতে করে ওই জায়গায় দৃশ্যমান এবং কার্যক্ষমতা বিশিষ্ট, অর্থাৎ ওই জায়গার দেখতে এবং ওই জায়গার যেন কার্যক্ষমতা সামান্যতম যেন কমতি না হয়। অর্থাৎ আমরা চামড়া এমনভাবেই নিয়ে থাকি যাতে করে ওই জায়গায় নতুন করে ক্ষত সৃষ্টি না হয়ে
ওই ক্ষতটি নিজে নিজে আবার শুকিয়ে যায় আধুনিক প্লাস্টিক সার্জিক্যাল ড্রেসিং এবং বিভিন্ন পরিচর্যার মাধ্যমে। এবং সেগুলো তো নিশ্চয়ই শরীরের এমন জায়গা থেকে নেওয়া হয় যে জায়গাটা আমরা বলবো যে এক্সপোজ পার্ট জি জি নয়, জি 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 সেটা কি একটু বলবেন আমাদের? জি ধন্যবাদ। সাধারণত আমাদের শরীরের বিভিন্ন জায়গার চামড়ার চাহিদা কিন্তু বিভিন্ন রকম। যেমন আমাদের ফেসের চামড়ার ধরনের সাথে আমাদের মেলে, দেখা যায় যে আমাদের এই যে বাহুর ভিতরের দিকে চামড়াটা আমাদের মেলে, সেক্ষেত্রে আমাদের অথবা দেখা যাচ্ছে আমাদের পেটের চামড়াটা আমাদের অনেক সময় মিলে যায়। সেক্ষেত্রে আমাদের যে জায়গার রঙের সাথে আমাদের যে অন্য জায়গার যে রঙের যে যখন মিলে যায় বা ক্রাইটেরিয়া যে মিলে যায়, সেক্ষেত্রে আমরা চামড়া নিয়ে থাকি। সাধারণত আপনি বলেছেন যে জায়গাগুলো আমাদের শরীরের পোশাকের মাধ্যমে ঢাকা থাকে, সহজে দৃশ্যমান হয় না। যেমন এটি হতে পারে আমাদের উরু বা পা, এসব জায়গা থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা চামড়া নিয়ে থাকি। জি, তাহলে চামড়া প্রতিস্থাপন যদি কারো দরকার হয়ে থাকে, এটা তো একটা হলো যে আপনি বলেছেন যে আঘাতজনিত কারণে কারো হতে পারে, বিভিন্ন রোগের কারণে হতে পারে, পুড়ে যাওয়ার কারণে হতে পারে, যে প্রেশার শরীরের কথা আপনি বলেছেন, ডায়াবেটিসের কথা বলেছেন। তো অনেক মানুষই তো এই ধরনের রোগে ভোগে, যে শরীরে একটা দীর্ঘদিন ধরে একটা ক্ষত হয়ে আছে। তো সেখানে আপনারা চামড়া প্রতিস্থাপন অথবা মাংসসহ প্রতিস্থাপন যদি দরকার হয়, সেগুলো করার পরে সেগুলোর ফলাফল বা আউটকামটা আসলে কীরকম হয়? সব ক্ষেত্রেই কি সেটা সেখানে অ্যাডজাস্ট হয়ে যায় কিনা, বা এটা কোনো জটিলতা হতে পারে কিনা? জি, আপনি জেনে থাকবেন যে আমরা যে ক্ষত নিরাময়ের জন্য যখন আমরা সার্জারির যখন ডিসিশন আমরা নেই, সেক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে ফিলফিল করেই আমাদেরকে কিন্তু অপারেশন দিকে যেতে হয়। প্রথমত আমরা যে ক্ষতটি অপারেশন করব সেটিকে কিন্তু সম্পূর্ণরূপে সংক্রমণ মুক্ত হতে হয়, যাতে করে অপারেশন পরবর্তী কোনো নতুন কোনো সংক্রমণের মাধ্যমে অপারেশনটি ফেল না হয়। উত্তরটি নিয়ে আমাদের একটি ফোন এসেছে, আমরা ফোনটি নেওয়ার পরে উত্তর দিতে ফিরে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দর্শক কেউ আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, দুঃখিত, ফোনটি কেটে গিয়েছে, আমরা উনি কানেকশন আবার আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করব, আপনি একটু দয়া করে বলুন। জি, আমরা বলছিলাম যে আসলে আমাদের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে কিন্তু আমাদের অপারেশনের দিকে যেতে হয়, যাতে করে অপারেশনটি ফেল না হয়। জি, সর্বাত্মক সাফল্যমণ্ডিত অপারেশন করার জন্য প্রথমত আমাদের যে ক্ষত আমরা অপারেশন করব, সেই অপারেশনটি সম্পূর্ণরূপে সংক্রমণ মুক্ত হয়, এবং আমাদের যে ক্ষতর যে চাহিদা, সেটা কি কেবলই চামড়া প্রয়োজন নাকি চামড়া মাংস দুটোই প্রয়োজন, সেই চাহিদা আমাদের নিরূপণ করতে হয়। এবং রোগীর যে ফিটনেস হতে হয়, রোগীর ফিটনেস বলতে তার অন্য কোনো শারীরিক জটিলতা আছে কিনা, সেই জটিলতাগুলোকে নির্দিষ্ট মাত্রায় না আসা পর্যন্ত কিন্তু আমরা প্লাস্টিক সার্জারির সিদ্ধান্ত নিতে পারি না। এবং আমরা যখন ক্ষত সম্পূর্ণরূপে অপারেশনের জন্য উপযোগী হয়, একজন রোগী যখন তার শারীরিক জটিলতা নির্দিষ্ট মাত্রায় যখন চলে আসে, যখন তিনি অপারেশনের জন্য সম্পূর্ণ উপযুক্ত হন, এক্ষেত্রে অপারেশন করার পরে আমরা বলতে পারি যে প্রায় শতভাগ আমরা সফল জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা। সরি, আমাদের ফোনটি আবারও কেটে গিয়েছে। এক্ষেত্রে মানে একটা সম্ভাবনা তো থাকে, এটুকু তো আমাদের রোগীদেরকে নিশ্চয়ই আপনারা বলে নেন জি যে অবশ্যই এটুকু সম্ভাবনা আছে, তবে জটিলতা হওয়ার যে কারণগুলো রয়েছে সেগুলো থেকে যদি আমরা প্রস্তুতি নিয়ে নামতে পারি, তাহলে আশা করা যায় এই সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাবে। আমরা একটু ফোনটা নিয়ে আসছি আবারও। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি সুমন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। সুমন, আপনি, আচ্ছা, আমরা দুঃখিত, তার কথাটা শুনতে পাচ্ছিলাম না। দর্শক, আপনি যদি আমাদেরকে দেখে থাকেন তাহলে আপনি আবারও ফোন দিয়ে আমাদেরকে ট্রাই করুন, আমরা আপনার প্রশ্নের উত্তরটি নেওয়ার এবং দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যেমনটি বলছিলেন যে সেগুলোর যদি আমরা প্রস্তুতি নিয়ে অপারেশনগুলো করতে পারি, তাহলে সেটার সফলতারই আমরা পূর্ণরূপে আশা করে থাকি। আমাদের এখন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট অনুযায়ী আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় জানার দরকার, সেটি হচ্ছে যে অ্যাভেলেবিলিটি এবং অর্থনৈতিক যে প্রস্তুতি দরকার রোগীদের ক্ষেত্রে, সেটি আমরা আপনার কাছে জানবো। আমাদের সম্মানিত দর্শক আবারও আমাদেরকে ফোন দিয়েছেন। দর্শক, আপনি, জি ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। দর্শক, আপনি যে ফোনটা দিয়ে দেখছেন সেই ফোনটা একটু মিউট করে রাখুন, আর আপনি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। দর্শক, আপনি প্রশ্নটি করুন, আমরা আসলে আপনাকে শুনতে পাচ্ছি। জি সার্জারির মাধ্যমে তো ক্ষত নিরাময় হয়, জি, তো হচ্ছে এটা হচ্ছে আপনার হাড়ে কোথাও
সার্জারি করা যায় কিনা, আর সেক্ষেত্রে নিরাময় সম্ভব কিনা। প্রশ্নটি বুঝতে পেরেছেন জি, নিশ্চয়ই? বুঝতে পেরেছি। ঠিক আছে দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আমরা অতিথির কাছ থেকে উত্তরটি নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি জি, অনেক অনেক ধন্যবাদ। প্রশ্ন করতে জানতে চেয়েছেন যে হাড়ে কোনো সমস্যা থাকলে, আচ্ছা আসলে প্লাস্টিক সার্জারি আমরা মূলত সফট টিস্যু অর্থাৎ নরম যে শরীরের যে আমাদের টিস্যুগুলো সেগুলো নিয়ে আমরা প্রধানত ডিল করে থাকি। তবে কিছু কিছু ক্ষেত্রে তার প্রশ্নটা আমি হয়তো বুঝতে পারছি তিনি হয়তো কোনো দিকে ব্যাপারটা বলতে যাচ্ছেন। অনেক সময় হাড়ের সমস্যার কারণে আমাদের উপরের যে আমাদের মাংস এবং চামড়া ক্ষতিগ্রস্ত হয়, যেটা দেখা যাচ্ছে যে কোনো অর্থোপেডিক অপারেশন অথবা দীর্ঘমেয়াদী হাড়ের যে ইনফেকশন, যেটাকে আমরা অস্টিওমাইলিটিস বলি, এই অস্টিওমাইলিটিস থাকলে দেখা যায় যে একটা দীর্ঘমেয়াদী পায়ে বা হাতে সে যে একটা সাইনাস তৈরি হয়, অনেক দিন ধরে রোগীরা নানান পুঁজ পানিতে ভোগেন। সেক্ষেত্রে এই ধরনের ক্ষত বা এই ধরনের সংক্রমণ নিরাময়ে প্লাস্টিক সার্জারির ভূমিকা রয়েছে। আর যদি সেটা শুধুমাত্র হাড়ে হয়, হাড় ভেঙে যাওয়া, হাড় সংক্রান্ত যদি সমস্যা হয়, তাহলে তো সেটার সমাধান অর্থোপেডিক্সের মাধ্যমে, সার্জারির মাধ্যমে নিতে হবে। সঙ্গত আর কি। জি। অনেক ধন্যবাদ দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এই ধরনের সার্জারিগুলো করার ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে, মানে চামড়া লাগানোর অপারেশন কিংবা এই ধরনের সেবা যেসব রোগীরা, যেহেতু আমাদের অনুষ্ঠান লাইভে দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ আমাদেরকে ফলো করছেন বা আমাদেরকে দেখছেন, তাদের জন্য আমরা বলতে চাই যে সবার ক্ষেত্রে তো রাজধানীতে এসে চিকিৎসা নেওয়ার সুযোগ সম্বল হয়তো বা থাকে না। তো বাংলাদেশের এই ধরনের সার্জারিগুলো বা এই ধরনের সার্জনদের প্রতুলতা প্রান্তিক জায়গাগুলোতে এখন পর্যন্ত কীরকম? জি, ধন্যবাদ। আসলে প্লাস্টিক সার্জারির যে বিভিন্ন সেবাগুলো রয়েছে, এই সেবাগুলোর জন্য একটি স্পেশাল এনভায়রনমেন্ট প্রয়োজন। আর স্পেশাল এনভায়রনমেন্ট এটা আসলে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে উপজেলা বা অনেক সময় জেলা পর্যন্ত পৌঁছানো আসলে সম্ভব নয়। জি। এই যে স্পেশাল এনভায়রনমেন্ট, তার ম্যান পাওয়ার, তার যে রিসোর্স, এটার জন্য সেক্ষেত্রে আপনার মাধ্যমে সকল সাধারণ এবং প্রত্যন্ত অঞ্চলের রোগীদেরকে আশ্বস্ত করতে চাই, আসলে প্লাস্টিক সার্জারি কেবলই ঢাকা কেন্দ্রিক নয়, দেশের প্রতিটি বিভাগীয় শহরে এবং এর বাইরেও 14টি সরকারি মেডিকেল কলেজে প্লাস্টিক সার্জারি বিভাগ সুপ্রতিষ্ঠিত রয়েছে। এবং এই যে মেডিকেল কলেজ হাসপাতালে নামমাত্র মূল্যে আপনি সেবা নিতে পারেন, যে কোনো প্লাস্টিক সার্জিক্যাল সেবা সার্জারি আপনি গ্রহণ করতে পারেন। আর প্রচলিত যে একটি বিষয় রয়েছে যে প্লাস্টিক সার্জারির ব্যয় বোধহয় আকাশচুম্বী, এটি আসলে একটি অনেকটাই ভুল ধারণা আমি বলবো। প্লাস্টিক সার্জারির ব্যয়গুলো দেখা যাচ্ছে আমাদের প্রচলিত যে অন্যান্য যে সার্জারিগুলো রয়েছে তার ব্যয়ের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। জি, অনেক ধন্যবাদ চমৎকারভাবে বিষয়টি আমাদেরকে জানানোর জন্য। আমি একটু স্পেসিফিকভাবে আপনারা যে বিষয়গুলো নিয়ে ডিল করেন সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আপনি বলেছেন যে ডায়াবেটিক জনিত কারণে মানুষের যে পায়ে ক্ষত হয়, যেটাকে আমরা ডায়াবেটিক ফুট বলি, এটাও তো বেশ পীড়াদায়ক একটি রোগ, দীর্ঘদিন ধরে মানুষদেরকে ভুগিয়ে থাকে। তো সেই বিষয়গুলো কি আসলে প্লাস্টিক সার্জারির মাধ্যমে পায়ের যে ক্ষতগুলো হয়ে যায় সেগুলো কি সার্জারি করে সেই পায়ের মানে স্বাভাবিক একটি গঠন এবং কর্মক্ষম পায়ে ফিরে আসার সুযোগ সম্ভাবনা কীরকম থাকে? জি, ধন্যবাদ। আসলে বাংলাদেশের বা গোটা বিশ্বের যদি বলি, ডায়াবেটিস তো আধুনিক বিশ্বের একটি রোগ। অনেক সময় আমাদের এন্ডোক্রাইনোলজিস্টরা তো এটাকে রোগ বলেন না, তারা বলেন এটা লাইফস্টাইল। আসলে তাই, আসলে ডায়াবেটিস রোগ যাদের রয়েছে সবার কি ডায়াবেটিক ফুট বা ক্ষত হয় তা না, কিন্তু দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এর কারণেই দেখা যায় যে আমাদের শরীরের দুর্বল জায়গাগুলো যেমন পায়ে ক্ষত সৃষ্টি হয়ে থাকে। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এই ক্ষতের গভীরতাটা কম থাকে। সেক্ষেত্রে কিন্তু আধুনিক প্লাস্টিক সার্জিক্যাল যে বিভিন্ন ড্রেসিং ম্যাটেরিয়ালগুলো যদি আমরা ইউজ করে থাকি, নিয়মিত পরিচর্যা যদি করে থাকি, ডায়াবেটিস যদি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি এবং তার যে ক্ষত সৃষ্টি হওয়ার কারণটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি, অনেক ক্ষেত্রে কিন্তু সার্জারি লাগে না। কিন্তু যেসব ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষতের গভীরতাটা বা ব্যাপ্তিটা অনেক বেশি, সেক্ষেত্রে এটিকে প্লাস্টিক সার্জারি যদি প্রয়োজন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্লাস্টিক সার্জারির কিছু 3টা গোল রয়েছে। 3টা গোল বলতে রয়েছে ফর্ম, ফাংশন, অ্যাস্থেসিস আমরা বলে থাকি। যে প্রথমে আমাদের টার্গেট থাকে এটিকে অনেকটা স্বাভাবিক আকার বা আকৃতিতে ফিরিয়ে আনা যায় কিনা। যখন এটা হয়ে যায় তখন আমাদের নেক্সট টার্গেট থাকে এটিকে কর্মক্ষম হিসেবে ফুটিয়ে তোলা যায় কিনা। এবং কর্মক্ষম যখন করা যায় তখন আমরা করি যে তার স্বাভাবিক সৌন্দর্যটা রক্ষা করা যায় কিনা। এটি রোগীর বয়স, ক্ষতর জটিলতা, অন্যান্য জটিলতা
এর উপর ভিত্তি করে প্রায়োরিটি বেসিসে আমরা টার্গেট নিয়ে অপারেশন করতে পারি। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করবার জন্য। আপনি বেশ কিছু বিষয় আমাদেরকে আজকে জানিয়েছেন, যেগুলো আমরা অনেক উপকৃত হয়েছি, আমাদের দর্শকরাও উপকৃত হচ্ছেন। যেহেতু আপনার শেষ অ্যাস্থেটিক একটি শব্দ আপনি ব্যবহার করেছেন, সেটা নিয়ে একটু জানতে চাই। এটা নিয়েও আপনারা নিশ্চয়ই কাজ করে থাকেন, যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শরীরের কিছু দৃশ্যমান জায়গাতে বিশেষ ধরনের দাগ বা কোনো কারণে একটি আঘাতজনিত ক্ষত, যেটা হয়তো বা তার সৌন্দর্যের ক্ষেত্রে অনেকের চেহারাতেও দেখা যায়, বা যেগুলো দৃশ্যমান অংশ সেগুলোতে বিভিন্ন ধরনের দাগ, যেটা তিনি হয়তো বা চাচ্ছেন না, বা শরীরে কোনো একটা কাটা গিয়েছে, একটা বড় স্কার হয়ে আছে, যেটা তার খারাপ লাগছে। তো এই বিষয়গুলো থেকে সমাধানের জন্য তাদের জন্য কিছু আপনার আশাব্যঞ্জক বাণী আছে কিনা? হ্যাঁ, আমরা একটা ক্ষত যখন সেরে যায়, সেই ক্ষতটা কিন্তু একটা তার দাগ রেখে যায়, চিহ্ন রেখে যায়, চিহ্ন রেখে যায়। এখন আসলে সেই ক্ষতটার ধরন, সেই ক্ষতটার রং, তার শরীরের স্বাভাবিক পার্শ্ববর্তী চামড়ার সাথে সেটা কি উঁচু নাকি নিচু, ক্ষতটা কি সরু নাকি অনেক প্রশস্ত, এই নানান ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কিন্তু নন সার্জিক্যাল এবং সার্জিক্যাল পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। নন সার্জিক্যাল পদ্ধতিগুলোর মধ্যে আমাদের সবচেয়ে প্রচলিত হচ্ছে যে লেজার রিসারফেসিং। সেটা হচ্ছে যে বিভিন্ন দাগ বা স্কারের জন্য লেজার অনেক ক্ষেত্রে আমাদের ফলাফল দিয়ে থাকে, কিন্তু দাগটা যদি অনেক বড় হয়ে থাকে, সেটি যদি স্বাভাবিকের তুলনায় নিচু থেকে থাকে, সেক্ষেত্রে আমরা লেজার এর বাইরেও আমরা ফ্যাট গ্রাফটিং, আমরা একটি প্রচলিত একটি পদ্ধতি। আর বিভিন্ন সময় আমরা একটি ক্ষতর পরবর্তী দাগ থাকে, সেই দাগের ক্ষেত্রে আমরা আবারও সার্জারির দিকে যেতে পারি, যাতে করে একটি প্রশস্ত কোনো দাগ থাকলে সেটিকে অনেক সরু একটি দাগে পরিণত করা যায়, এবং পরবর্তীতে অনেক নন সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে দাগটা অনেক সূক্ষ্ম হয়ে যাবে, যাতে করে তিনি দৃশ্যমান কোনো দাগ রয়েছে সেটা আশা করি কেটে যাবে। এরকমই আরেকটি প্রশ্ন আমরা করতে চাই, যে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রেও এরকম হয়, বা বড়দের ক্ষেত্রেও, যে শরীরের বিশেষ দৃশ্যমান অংশগুলোতে কালো রঙের একটি দাগ, অথবা এটা তার ছোটবেলা থেকেই হয়তো বা এই দাগটা আছে। অনেক সময় সেটা তার কসমেটিক পারপাসে বা তার সৌন্দর্যের ক্ষেত্রে এটা তাকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। তো এটা হতে পারে জন্মগত দাগ, যদিও এটার সাথে শরীয়তের কিছু আলাপ আলোচনা থাকতে পারে। তো অনেকে যদি কেউ এখান থেকে সমাধান চান, যে এটা একেবারে তাকে কাঙ্ক্ষী বলবো যে স্বাভাবিক সৌন্দর্য থেকে বিচ্যুত করে দিয়েছে, তো সেগুলো থেকে সমাধানের পথ আছে কিনা? জি জি, অবশ্যই। যেটা আপনি বলছেন যে জন্মগত দাগ, অর্থাৎ নেভাস আপনি বলতে যাচ্ছেন, আসলে এই নেভাসের বিভিন্ন ডেপথ বা গভীরতা রয়েছে। এই গভীরতার উপর ভিত্তি করে আসলে আমরা তার চিকিৎসা পদ্ধতি নিরূপণ করে থাকি। এটি কি সার্জারি লাগবেই নাকি সার্জারি ছাড়াও সম্ভব। তবে জন্মগত বা জন্ম পরবর্তী যে কোনো কারণে শরীরে যদি কোনো দাগ সৃষ্টি হয়, সেটির আধুনিক প্লাস্টিক সার্জারির মাধ্যমে অনেকটা নিরাময় করা সম্ভব। যে আশাব্যঞ্জক এই সুন্দর কথাটির জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটু ভিন্ন দিকে যেতে চাই, সেটাও আপনার সঙ্গে রিলেটেড। সেটি হচ্ছে যে জন্মগত অনেক সময় বাচ্চাদের যে কি বলে এটাকে, ঠোঁট কাটা অবস্থায় অনেক বাচ্চা জন্মগ্রহণ করে। স্বাভাবিকভাবেই কোনো ঘরে যখন একটি বাচ্চা আলোকিত হয়ে সেই ঘরে আসে, এবং বাচ্চার যদি জন্ম থেকে এই ধরনের সমস্যা দেখা যায়, অনেক ক্ষেত্রে পরিবারের বাবা মায়ের মন ভেঙে যেতে পারে। তো তাদের ক্ষেত্রে এটা তো নিশ্চয়ই এখন সার্জারি করে এটা ভালো করা সম্ভব। এই বিষয়টা যদি আপনি একটু বলেন। জি, ধন্যবাদ। আপনার মাধ্যমে জানাতে চাই যে জন্মগতভাবে যদি কোনো এই ধরনের কোনো কাটা বা ক্ষত নিয়ে কোনো বাচ্চা আমাদের কাছে আসেন, সেক্ষেত্রে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই এটিও প্লাস্টিক সার্জারির আধুনিক পদ্ধতির মাধ্যমে প্রায় সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব। তবে অবশ্যই এটি নির্দিষ্ট সময় রয়েছে। যেমন আপনি উদাহরণ হিসেবে বলেছেন ঠোঁট কাটা। এই ঠোঁট কাটা বা ক্লেফট লিপ বলে থাকি আমরা, এর কিন্তু আদর্শ সময়, অপারেশনের জন্য নির্দিষ্ট একটা আদর্শ সময় রয়েছে, সেটি কিন্তু 3 থেকে 6 মাস। অর্থাৎ রোগী তার অভিভাবকরা যদি 3 থেকে 6 মাস বয়সের মধ্যে, জন্ম পরবর্তী 3 থেকে 6 মাস বয়সে যদি বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসেন বা স্পেশালিস্ট সেন্টারে নিয়ে আসেন, তার ফলটা হবে সবচেয়ে ভালো। সেজন্য হতাশাগ্রস্ত না হয়ে অবশ্যই আপনি দ্রুততম সময়ে একজন প্লাস্টিক সার্জনের পরামর্শ নেবেন। জি, অনেক ধন্যবাদ। তারপরে আমরা হচ্ছে যে যদি কোনো পরিবারে আল্লাহ এরকম পরীক্ষায় ফেলেই থাকেন, তাদের হতাশ হওয়ার কোনো, মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণে এটাকে প্লাস্টিক সার্জারির মাধ্যমে আপনি বলেছেন যে বহুলাংশেই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।
যে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার করবার জন্য। আপনি আরেকটি বিষয় আমাদেরকে বলেছিলেন যে রক্ত সঞ্চালনজনিত শরীরে ক্ষত হতে পারে। আসলে এক্ষেত্রে কি কি ধরনের ক্ষত হতে পারে এবং সেগুলো থেকে সমাধানের উপায় কি? জি, ধন্যবাদ। রক্ত সঞ্চালন জনিত আমাদের যে বিভিন্ন জটিলতাগুলো আমাদের জন্য সৃষ্টি হয়, যেমন দেখা যাচ্ছে যে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের শরীরের হাতে বা পায়ে মানে দূরবর্তী অংশগুলোতে সৃষ্টি হয়। সেক্ষেত্রে কিছু কিছু রক্ত সঞ্চালন জটিলতা রয়েছে। দেখা যাচ্ছে আমাদের তো সহজ ভাষায় যদি বলি, আমাদের হৃৎপিণ্ড থেকে তো রক্ত শরীরের সকল জায়গায় যায় এবং সকল জায়গা থেকে আবারও দূষিত রক্তগুলো আমাদের হৃৎপিণ্ডে ফিরে আসে। জি। এখন সঠিকভাবে যদি আমাদের রক্তের মাধ্যমে পুষ্টি আমাদের হাতে বা পায়ে দূরবর্তী অঙ্গে যদি পৌঁছাতে না পারে, তাহলে কিছু ক্ষত সৃষ্টি হয়। আবার দেখা যাচ্ছে দূরবর্তী অঙ্গ থেকে যদি রক্তগুলো বা দূষিত রক্তগুলো আমাদের হৃৎপিণ্ডে পৌঁছাতে না পারে, তাহলে আবার ক্ষত বা আলসার সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যে রোগীরা আসেন, সেক্ষেত্রে অবশ্যই একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ আমাদের নিয়ে থাকি বা আমাদের টিমে একজন ভাস্কুলার সার্জন আমরা নিয়ে থাকি। সেক্ষেত্রে তার ক্ষত সৃষ্টি হওয়ার যে কারণটা, সেই কারণটা কিন্তু আমাদের সর্বপ্রথম নিরূপণ করতে হবে এবং সেটি সমাধান করতে হবে, এবং সেটি সমাধান করার পরেই কেবল আমরা আধুনিক প্লাস্টিক সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে সেই ক্ষত নিরাময়ের দিকে আমরা যেতে পারি। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা হচ্ছে যে একেবারেই আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা আপনার কাছে এখন যে বিষয়টি নিয়ে জানতে চাই সেটি হচ্ছে, আপনি বলেছিলেন যে বেড সোর নিয়েও আপনি আমাদেরকে ধারণা দিয়েছেন। বেড সোরের রোগী কিন্তু বিশেষ করে বাসায় বয়োবৃদ্ধ মানুষেরা যারা এরকম কোনো ডিজিজে ভুগছেন, এটা যদি একটু পরিষ্কার করে দেন আমাদেরকে, এবং এক্ষেত্রে এবং এখান থেকে যে আত্মরক্ষা বা প্রতিরোধ করা এটা সম্ভব, সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। ধন্যবাদ। আসলে বেড সোর যে বিষয়টি, এটি একটি অনেক পুরাতন একটি ক্ষত বা দীর্ঘমেয়াদী ক্ষত আমরা বলে থাকি। জি। এবং অনেক ক্ষেত্রে আমাদের সাধারণ রোগীরা আসলে বুঝতে পারেন না যে এই ক্ষত নিয়ে আমরা কোথায় যাব। এটা না বোঝার কারণটা হচ্ছে যে বেড সোর কিন্তু শুধু একটি রোগ নয়, অনেকগুলো রোগের একটা ফলশ্রুতিতে যখন একজন রোগী বা একজন ব্যক্তি দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে থাকতে হয়, তখন দেখা যায় যে এই ধরনের আবার নতুন একটি ক্ষত সৃষ্টি হয়। আপনি যেটা বলেছেন যে বয়োবৃদ্ধদের ক্ষেত্রে, এটা অবশ্যই যখন দেখা যায় যে একজন ব্যক্তির সাধারণ চালিকা শক্তি থাকে না, অথবা দেখা যাচ্ছে যে একটা বয়সে গিয়ে যখন আপনি নিজের যে মলমূত্র ধরে রাখার যে ক্ষমতা, দ্য কন্ট্রোল, আমরা যেটা বলি যে মিকচুরেশন কন্ট্রোল বা ডেফিকেশন কন্ট্রোল, মলমূত্র ধরে রাখার ক্ষমতা যখন থাকে না, তিনি দীর্ঘ সময় যখন বিছানায় শুয়ে থাকছেন, একই পাশে যখন শুয়ে থাকছেন এবং বারবার প্রস্রাব অথবা মলে তার শরীরটা ভিজে থাকছে, তখন কিন্তু এই ধরনের ক্ষত সৃষ্টি হওয়ার একটা প্রবণতা দেখা যায়। আবার আমরা যদি কম বয়সীদের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি, তো সেক্ষেত্রে যে কোনো বয়সে কিন্তু আমাদের স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে, এবং স্পাইনাল কর্ড ইনজুরি হওয়ার ফলে যখন আমাদের হাতে বা পায়ে চলার শক্তি থাকে না, বোধ থাকে না, তখন তিনি কিন্তু দেখা যাচ্ছে একই কাত হয়ে একইভাবে তিনি শুয়ে থাকতে বাধ্য হচ্ছেন। আবার তার মল বা মূত্র যে ধরে রাখার যে ক্ষমতা, সেটিও থাকছে না। একইভাবে কম বয়সেটিও এটি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন রোগ বা অপারেশনজনিত জটিলতার ফলে ব্যক্তিকে যদি আইসিইউতে থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটছে। তো রোগীকে এইভাবে আমরা আসলে সচেতন করার পাশাপাশি রোগীর যে কেয়ার গিভার বা তার যে যত্ন করছেন, তার সচেতনতাই কিন্তু এখানে বেশি জরুরি। সেক্ষেত্রে আমরা বলবো একজন ব্যক্তি শুয়ে থাকা ব্যক্তি যেন তিনি টানা 2 ঘন্টা যেন একইভাবে যেন শুয়ে না থাকেন। তিনি যেন কিছুক্ষণ পরপর যেন তার কাতটা যেন ফিরে দেওয়া হয়। তার প্রস্রাব বা পায়খানা তিনি যেন বিছানায় যেন না করেন, করলেও সেটা যেন আপনার নজরে যেন আসে এবং সেটি যেন দীর্ঘক্ষণ যেন শরীরকে ভিজিয়ে না রাখে। এই ধরনের, এবং এটার জন্য কিন্তু স্পেশাল একটা ম্যাট্রেস যেন পাওয়া যায়, কিন্তু যেটা বাজারে সহজেই যে কেউ কিনে নিতে পারেন যারা দীর্ঘমেয়াদী শুয়ে থাকতে হচ্ছে। এবং নানা এইসব যত্নের পাশাপাশি ব্যক্তির অন্য যে সংক্রমণ, সেটিকে যেন ফাইট যেন আমরা করতে পারি, এবং সব মিলে তার পুষ্টি এবং যত্ন, এরই মাধ্যমে আমরা আশা করি একজন ব্যক্তি এই ধরনের জটিলতা থেকে তিনি মুক্তি পেতে পারেন। তার মানে আমরা এটাই বুঝলাম যে যে কোনো পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে যান বার্ধক্যজনিত কারণে অথবা অন্য কোনো অসুখের কারণে, যাকে দীর্ঘক্ষণ বলা যায় যে ডিপেন্ডেন্ট হয়ে বিছানায় শুয়ে থাকতে হয়, তাদের ক্ষেত্রে যাতে করে 2 ঘন্টা
একই পজিশনে 2 ঘন্টা যেন সময় না থাকেন। যেন না থাকেন। যারা আপনি ভালো একটা কথা বলেছেন যে যারা কেয়ার গিভার তার যত্ন নিচ্ছেন তারা যেন এই কাজটা করেন, 2 ঘন্টা পর পর তার পোস্টার চেঞ্জ করার এই যত্নটা যেন নিয়ে থাকেন, তাহলে এখান থেকে অনেকাংশে বেঁচে থাকা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে আপনি সময় দিয়েছেন। আজকের খুবই চমৎকার, খুবই এফেক্টিভ গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে আপনি আমাদেরকে আশান্বিত করেছেন। আশা করি আমাদের দর্শকেরাও যারা এরকম ক্ষত নিয়ে ভুগছেন, বিভিন্ন ধরনের ক্ষত নিয়ে, আপনার আলোচনা থেকে তারা অনেক আশাব্যঞ্জক আলোচনাগুলোর মধ্য দিয়ে তারাও আরও নিজেকে সুন্দর, সুস্থ, কর্মক্ষম হিসেবে গড়ে তোলার স্বপ্নে বিভোর হওয়ার সুযোগ পাচ্ছেন। সর্বশেষ মিনিটে আপনি আমাদের দর্শকদের প্রতি ক্ষত নিয়ে যারা ভুগছেন, প্লাস্টিক সার্জারি তাদেরকে যে কীভাবে বেনিফিটেড করছে, খুব সংক্ষেপে আমাদের দর্শকদের প্রতি যদি আপনি শেষ পরামর্শটা দেন। জি, অসংখ্য ধন্যবাদ। যে সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে ক্ষত নিরাময় বা আমাদের যে রিকনস্ট্রাকটিভ সার্জারি বা এই ধরনের ক্ষত নিরাময় কিন্তু প্লাস্টিক সার্জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাৎক্ষণিক ক্ষত নিরাময়ের ক্ষেত্রে অবশ্যই আপনি যদি আপনার কোনো শরীরের দৃশ্যমান জায়গায় ক্ষতিগ্রস্ত হন বা সেটি ক্ষত সৃষ্টি হয়, যেটির দাগ নিয়ে আপনি চিন্তিত হতে পারেন বা আপনি পরবর্তীতে মানুষের যন্ত্রণায় ভুগতে পারেন, তাহলে অবশ্যই ক্ষত হয়েছে, আশেপাশে কোথাও সেলাই করে নেই, পরে ঝামেলা হলে প্লাস্টিক সার্জারির কাছে যাব, এমনটা না করে অবশ্যই শুরুতে আপনি একজন প্লাস্টিক সার্জনের পরামর্শ নেবেন। এছাড়া আমাদের শরীরে দীর্ঘমেয়াদী যে ক্ষতগুলো সৃষ্টি হয়, এছাড়া সংক্রমণজনিত বা ক্যান্সারজনিত আমাদের চামড়ায় যে ক্ষতগুলো সৃষ্টি হয়, এই ক্ষত নিয়ে আমরা দীর্ঘমেয়াদী বিভিন্ন সমস্যায় আমরা ভুগে থাকি। তাই আপনি সর্বপ্রথম জানুন এই ক্ষতগুলো প্লাস্টিক সার্জারির মাধ্যমে প্রায় সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব। আপনারা সচেতন হন, সেবা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্য দিয়ে সময় দেওয়ার জন্য। প্যানভিশন স্টুডিওর পক্ষ থেকে আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন বা পরবর্তী সময়েও যারা দেখবেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ। আমরা পরবর্তী পর্বে দর্শক আরও কোনো একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।